দর্শক, নির্বাচন হয়ে গেছে, ফলাফলও আমাদের হাতে এসে গেছে। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ বিএনপি সংসদে গিয়ে ইচ্ছা করলে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যে তারা যা চাইবে তাই করতে পারবে এবং যেভাবে ইচ্ছা সংবিধান পরিবর্তন করার ক্ষমতাও তারা পেয়ে গেছে। সেরকম ব্যাপারটা যখন তারা পেয়ে যাচ্ছে তখন জুলাই সনদ বাস্তবায়ন করা এবং জুলাই সনদের নানা ধরনের কথাবার্তা আমরা গত ১.৫ বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারকে যেগুলো আমরা বলতে শুনেছি, ভালো ভালো কথা, সংস্কারের কথা যেগুলো বলতে শুনেছি, সেই বলতে শোনা কথাগুলো আদৌ বিএনপি এখন পরোয়া করবে কিনা সেই প্রশ্ন এসে যাবে এবং সেই প্রশ্ন এসে যাওয়ার পক্ষে জনগণের সম্মতি তারা পেয়ে গেছে। জনগণের সম্মতি যখন পেয়েছে তখন প্রশ্ন আসে যে বিএনপির এই ভূমিধস বিজয়ের এগেনেস্টে জামাত এবং এনসিপির এরকম ভরাডুবি হলো কেন? যখন জামাত এবং এনসিপি প্রত্যাশা করছিল যে তাদের ১১ দলীয় জোট নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং বিএনপিকে তারা তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, যেগুলো আমরা দেখেছি ভোটের মাঠে, সেগুলো বাস্তবায়ন হলো না কেন? কিংবা তারা প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারলো না কেন? রাতে যখন অর্ধেক আসনের ফলাফলও ঘোষণা করা হয়নি, তখনই কেন জামাতের আমির সংবাদ সম্মেলন করে পরাজয় মেনে নিলেন? সেই প্রশ্নগুলো আসে। এই ভূমিধস বিজয় বিএনপির, তার এগেনস্টে ভূমিধস পরাজয়, এর কারণ কি? কী কারণে জামাত এবং এনসিপি মূলত হেরে গেল? আমরা এই ভিডিওতে সেই ব্যাপারটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব এবং তার সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন যে জামাত এবং এনসিপির ভরাডুবির মূল কারণ আমরা যেটা আলোচনা করছি সেটা নাকি আপনাদের মতামতে ভিন্ন কিছু। সেই আলোচনা করেই বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত এবং এনসিপি জোটের এই ভরাডুবিটা হলো কেন? বিএনপি কেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল? এই বাস্তবতায় যদি আপনি নজর দিতে চান তাহলে আপনাকে একটু পিছনে ফিরতে হবে। একটু পিছনে কোথায় ফিরতে হবে? জামাতের সবথেকে বড় ক্ষতিটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি জামাত কিংবা বিএনপি কোন জোট জিতলো, কে জিতলে কি লাভ ক্ষতি, এগুলোর মধ্যে তো ব্যক্তিগতভাবে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি একেবারে মাঝখানে দাঁড়িয়ে যে পর্যবেক্ষণটা আমার তৈরি হয়েছে সেগুলোই আলোচনা করার চেষ্টা করছি। মূলত জামাতের ক্ষতিটা হয়েছে এনসিপির সঙ্গে জোট করে। এনসিপির সঙ্গে জোট করার মাধ্যমে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি, নাম্বার 1 ক্ষতি হচ্ছে এবারের নির্বাচনে জামাতের আওয়ামী লীগের ভোটার যারা ভোট দিয়েছেন তাদের একটা বড় ভোট, তাদের একটা বড় সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল। কেন ছিল? কারণ বিগত ১.৫ বছরে জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নিপীড়ন, নির্যাতন এই কাজগুলো করেনি যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে ছিল। অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোটার, আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা এক ধরনের ত্যক্ত বিরক্ত হয়েছিল বিএনপির উপরে, যে জায়গাটা জামাত অনায়াসেই নিতে পারত এবং আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক জামাতের উপরে আসতো। যখনই জামাত এনসিপির সঙ্গে জোট করলো তখনই আওয়ামী লীগের ভোটাররা সিদ্ধান্ত নিয়ে নিলেন জামাত জোটে ভোট নয়, অর্থাৎ এনসিপিকে আওয়ামী লীগ প্রধান শত্রু মনে করে এবং আওয়ামী লীগ মনে করে যে তাদের যে পতন হয়েছে এই পতনের মূল কারণ হচ্ছে এনসিপি। সাথে আরও হাজার কারণ থাকুক না কেন, সাথে মেটিকুলাস ডিজাইনের কারণ থাকতে পারে, আমেরিকান ডিপ স্টেটের কারণ থাকতে পারে, সাথে জামাতের ষড়যন্ত্র, জামাতের অর্থলগ্নি থাকতে পারে, একজন বিশেষ ব্যক্তি, বিশেষ ক্ষমতাবান বর্তমান সময়ে বাংলাদেশে, তার একটা বিশেষ লবিং কিংবা অর্থলগ্নির ব্যাপার থাকতে পারে, হাজারো ব্যাপার থাকতে পারে। এই ব্যাপারগুলো আমি পাত্তা দিতে চাই না, কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ পাত্তা দিতে চায় না, পাত্তা দিতে মূলত চায় না। তারা মনে করে যে তাদের পতনটা হয়েছে মূলত এনসিপির যারা নেতা তাদের কারণে, অর্থাৎ তাদের প্রধান শত্রু জামাত নয়, তাদের প্রধান শত্রু এখন
এনসিপি। সুতরাং এনসিপির সঙ্গে জামাত যখনই জোট করেছে এবং চরমোনাই পীরের সঙ্গে জোটটা ভেঙে এনসিপির সঙ্গে জোট করেছে, জোট করে এনসিপিকে 32টা আসন দিয়েছে, তাতেই জামাতের মনে হয় নির্বাচন থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যখন এনসিপির সঙ্গে জোট করেছে তখন একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এই জোটে সবথেকে বেশি ক্ষতিটা হলো জামাতের, এবং অবশ্যই আরও বেশি ক্ষতি হয়েছে এনসিপিরও। দুই দলেরই ক্ষতি হয়েছে। দুই দলের ক্ষতি হওয়া সত্ত্বেও এই দুই দল এক জায়গায় হয়েছে, তাতে করে দুই দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে জামাত একটা বড় সুযোগ হারালো। আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক তাদের পাওয়ার কথা ছিল, যে ভোট ব্যাংকটা একটা ভোটও তারা পায়নি, শুধুমাত্র এনসিপির কারণে, এনসিপিকে জোটে রাখার কারণে। এটা আপনি মিলিয়ে নিয়েন, আপনারা যারা এই বিশ্লেষণটা শুনছেন তারা মিলিয়ে নিয়েন যে ব্যাপারটা তাই কিনা। আবার এনসিপির কি ক্ষতি হলো? এনসিপির যেটা ক্ষতি হলো, এনসিপি রাজনৈতিক দল গঠন করেই যেটা বয়ান দিয়েছিল তারা একটা মধ্যপন্থী দল হবে, না বামপন্থী, না ডানপন্থী, না অতি ডানপন্থী, কোনো পন্থীতে তারা যাবে না। কিন্তু হঠাৎ করেই তারা অতি ডানপন্থী শক্তির সঙ্গে জোট করে ফেললো, এবং এই জোটের ফলে তাদের দলে একটা বড় ভাঙন তৈরি হলো, এবং এই ভাঙন একটা বার্তা দিয়ে দিল যে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ানগুলো দেওয়ার চেষ্টা করছে সেগুলো তাদের অভিনয়, আদতে তারা অতি ডানপন্থী মানসিকতারই এই প্রজন্মের তরুণ, এবং অনেকে তো একটু বেশি কটাক্ষ করে বলেন এনসিপি মূলত জামাতেরই বি টিম। যে সমালোচনাগুলো ছিল সেই সমালোচনাগুলো এখন প্রতিষ্ঠিত হয়ে গেল যে এনসিপি জামাতেরই বি টিম। তাতে করে এনসিপির রাজনৈতিক ভবিষ্যতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আরও অনেক বড় ক্ষতি হতে পারত যদি এনসিপির তারকা ফিগারদের কয়েকজন, হাসনাত আবদুল্লাহ কিংবা হান্নান মাসুদ কিংবা নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেন, তারা যদি বিজয়ী হতে না পারতেন। তারা বিজয়ী হতে না পারলে আরও বড় ক্ষতি হতো। হয়তো একটু ক্ষতি থেকে বেঁচেছে এই ৩-৪ জন বিজয়ী হওয়ার কারণে। তার মানে এই জোটটা করার ফলে তারা দুই দলই ক্ষতিগ্রস্ত হয়েছে। জামাত হারিয়েছে তাদের বিজয়ের সম্ভাবনা, আর এনসিপি হারিয়েছে তাদের ক্রেডিবিলিটি, তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের উপরে মানুষের আস্থা, এবং সেই আস্থাটা নষ্ট হয়ে আস্থাহীনতা কাজ হয়েছে। নাম্বার 1 একটা আলোচনা গেল। আর একটা বড় কারণে জামাত এবং এনসিপির ভরাডুবি হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 1.5 বছরে যত মবের ঘটনা ঘটেছে সেই সমস্ত মবের পেছনে এনসিপি এবং এনসিপির সাপোর্ট ছিল। এনসিপির হয় সাপোর্টের একটা গোষ্ঠী, জুলাই যোদ্ধা, না হলে তৌহিদি জনতা, না হলে এনসিপি, না হলে সমন্বয়ক, এই পরিচয়গুলো ব্যবহার করেই সারা দেশে একের পর এক মবের ঘটনা ঘটেছে। এবং এই মবের ঘটনা যখন তারা ঘটিয়েছে, শত শত মাজার ভেঙে ফেলা হয়েছে, সেখানে তৌহিদি জনতার নাম এসেছে, এবং অভিযোগ রয়েছে যে এখানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কোনো কর্মকাণ্ডের সঙ্গে জামাত যুক্ত হয়নি, কিন্তু প্রায় প্রত্যেকটির সঙ্গে লোকবল সাপ্লাই দিয়ে জামাত পরোক্ষভাবে পর্দার আড়াল থেকে তাদেরকে সহযোগিতা করেছে। এবং এই মবতন্ত্র যেটা প্রতিষ্ঠিত হয়েছে গত 1.5 বছরে, এই মবতন্ত্রের জন্যই এনসিপি এবং এনসিপির ঘনিষ্ঠ যারা, বিশেষ করে এনসিপিকে সহযোগিতা করার জন্য জামাত এবং শিবির, তাদের অভিযোগ করা হয় যে বিভিন্নভাবে, এবং সর্বশেষ যে মবটা করা হলো প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে ছায়ানট এবং উদীচিতে, এই মবটা করে সবথেকে বড় সর্বনাশ হয়েছে এনসিপি কিংবা সমন্বয়ক, জুলাই যোদ্ধা কিংবা জামাত ইসলাম শিবিরের এই মবটা করে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এবং এই ক্ষতিটা তারা আর পুষিয়ে নিতে পারেনি। অথচ এই ক্ষতিটা তারা যাদের নির্দেশে করেছে, যাদেরকে তারা পীর মনে করে, যারা বিদেশে থেকে তাদেরকে পরিচালিত করে, এবং যাদের কথাই, যাদের উস্কানিতে নানাভাবে মব তৈরি তারা করেছে গত 1.5 বছর ধরে, এবং ওই 32 নাম্বার ভাঙা থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের বাড়ি ঘর ভাঙা, আওয়ামী লীগের মন্ত্রীর বাড়িতে হানা দেওয়া, এখানে করা ওখানে করা, হাঁসের মাংস খাওয়া, ওয়েস্টিনে ছুটে যাওয়া, চাঁদাবাজির ঘটনার সঙ্গে ছাত্র উপদেষ্টাদের নাম জড়িত হওয়া, উপদেষ্টা হয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ আসা, উপদেষ্টাদের পিএস এপিএসদের দুর্নীতির খবর, শত শত কোটি টাকা দুর্নীতির খবর আসা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের নানা অভিযোগ, এই ব্যাপারগুলো আলোচনায় যখন এসেছে তখন
এই ব্যাপারগুলো গত ১.৫ বছরে তাদের উপরে মানুষের যে আস্থা, যে বিশ্বাস, সেই বিশ্বাসে একটা বড় চির ধরিয়েছে। এখন বলতে পারেন যে তাহলে হাসনাত আবদুল্লাহ জিতলো কিভাবে? হাসনাত আবদুল্লাহ জিতেছে, ওখানে বিএনপির প্রার্থী, শক্ত প্রার্থী ছিলেন না, এবং বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার কারণে হাসনাত আবদুল্লাহর ওখানে বিজয়টা সম্ভব হয়েছে। হান্নান মাসুদের এগেনস্টে যিনি ভোট করেছেন, তিনি ওইভাবে হান্নান মাসুদকে মোকাবেলা করার যে মেকানিজম, সেই মেকানিজমটা তৈরি করতে পারেনি। আবার বিএনপিও একেবারে দুধে ধোয়া তুলসী পাতা না যে তাদের কোনো অপরাধ ছিল না। গত ১.৫ বছরে তাদের অপরাধগুলো এনসিপি এবং জামাত ক্যাশ করতে পারত, ক্যাশ করতে তারা পারেনি। কি অভিযোগ? যে সারা দেশে তারা মামলাবাজি করেছে, চাঁদাবাজি করেছে, যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো তাদের ওই মুখের কথাতেই থেকে গেছে। কিন্তু জনগণ শেষ পর্যন্ত দেখেছে যে বিএনপি যে ঘটনাগুলো ঘটিয়েছে তার চাইতে বড় ম্যাসাকার ঘটানো হয়েছে এনসিপি এবং সমন্বয়ক, জুলাই যোদ্ধা, এই পরিচয়গুলো দিয়ে। সারা দেশে মাজার ভেঙেছে কারা? এই মাজার ভাঙার সংস্কৃতিতে বিশ্বাস করে কারা? এরা তো এই জোটেই, এই যে জোটের চরমতম পরাজয় হলো, এই জোটেরই তারা মানুষ, এবং তাদেরকে প্রকাশ্যে বলতে শোনা গেছে মাজার ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো। মানে এই জোটেরই ছাত্র সংগঠনের লোকদের বলতে শোনা গেছে প্রথম আলো ভেঙে ফেলো, গুড়িয়ে দাও, ডেইলি স্টার গুড়িয়ে দাও, ছায়ানট, উদিচি গুড়িয়ে দাও। ব্যাপারগুলো তো আমরা জানি, এবং এই ব্যাপারগুলো সবথেকে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে, মানুষের আস্থা নষ্ট হয়েছে। এখন বলতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে তাহলে এত ভোট কোত্থেকে পেল? নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে এত ভোট পাওয়ার একটাই কারণ, ওসমান হাদির ইমোশনটাকে ব্যবহার করা। ওসমান হাদির ইমোশনকে যদি আপনি বাদ দেন, তাহলে ঢাকা ৮-এ নাসিরউদ্দিন মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা, তার জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা। তিনি যে ধরনের অ্যাটিটিউড করেছেন নির্বাচনকালীন সময়ে, এবং সেই অ্যাটিটিউড করার ফলে নিজেকে যেভাবে হাস্যকর বস্তুতে পরিণত করেছেন, তাতে মির্জা আব্বাসের মতো একটা হেভিওয়েট প্রার্থীর সঙ্গে জিতে আসাটা অনেক বেশি টাফ। নাহিদ ইসলাম এম এ কায়ুমের সঙ্গে জিতেছেন। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তার এম এ কায়ুমের সঙ্গে জিততে যে ধকল পোহাতে হয়েছে, এই ধকল তো পোহানোর কথা না। ছাত্র আন্দোলন, যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, সেই বিপ্লবের নেতা হিসেবে নাহিদ ইসলাম বাংলাদেশের যে আসন থেকেই দাঁড়ান না কেন, সেই আসনেই তো তার বিরুদ্ধে গণজোয়ার তৈরি হওয়ার কথা। কিন্তু আমরা কি দেখলাম? জামাতের আমির যখন পরাজয় স্বীকার করে নিচ্ছেন, সেই রাত 12টা পর্যন্ত কনফার্ম হওয়া যাচ্ছে না যে নাহিদ ইসলামের ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম জিততে পারলেন কি পারলেন না। নাহিদ ইসলামের বিজয়ের ঘোষণাটা তখন আসলো যখন তাদের জোটের এই বিজয় দিয়ে আর কোনো লাভ নেই। অর্থাৎ বিজয়ে তার মুখে যে হাসি পাওয়ার কথা, সেই হাসির উপলক্ষটা নষ্ট হয়ে গেছে। এবং এই যে মবতন্ত্র 1.5 বছরে প্রতিষ্ঠিত করা হয়েছে, এর পেছনে নানাভাবে সরকার তাদেরকে উৎসাহিত করেছে, সরকার তাদেরকে সহযোগিতা করেছে, এবং তাদের সর্বনাশ, এনসিপির সর্বনাশটা করেছে আরও বেশি সরকার, এবং আরও স্পেসিফিকভাবে বলা যায় যে সরকারের কয়েকজন ব্যক্তি, যারা মবকে মব হিসেবে স্বীকার করতে চাননি, যারা মবকে প্রেশার গ্রুপ বলেছেন, এবং তারাই আবার মাইলস্টোন কলেজে গিয়ে মবের শিকার হয়েছেন, 9 ঘন্টা অবরুদ্ধ থেকেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তারাই আবার প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার পরে হাই হাই করেছেন, মানে অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, এই ব্যাপারগুলো তাদের মধ্যে দেখেছি। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোর হাত থেকে তাদের ঠেকানোর কোনো উদ্যোগ আমরা দেখিনি। সর্বশেষ সর্বনাশটা আসলে প্রথম আলো ডেইলি স্টার এই পোড়ানোর ঘটনাতেই হয়েছে। আপনি খুবই স্পেসিফিকভাবে বললে আরেকটা কথা দিয়েই শেষ করি যে সর্বনাশটা আরেকবার কোথায় হলো। আপনি যখন প্রথম আলো এবং ডেইলি স্টারে মবটা করলেন, প্রথম আলো ডেইলি স্টার কিন্তু বাংলাদেশের মানে বলা যায় যে মাদার গণমাধ্যম একটা প্রতিষ্ঠান। মানে এটা বললে আবার অনেকে দ্বিমত করতে পারে, আমি ওই অর্থে মাদার বলছি না, মানে লিডিং পত্রিকা, সর্বোচ্চ সব থেকে বড় 2টা পত্রিকায় তো প্রথম আলো ডেইলি স্টার। সেই গণমাধ্যম যখন আপনি আগুনে পুড়িয়ে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, সাংবাদিকদের পুড়িয়ে মারার প্ল্যান করছেন,
তখন বার্তাটা কিন্তু গণমাধ্যমের কাছে নেগেটিভলি যায়, এবং এটাই যায় যে আপনারা যে কোনো সময় যে কোনো গণমাধ্যম মব করে পুড়িয়ে দিতে পারেন। এবং আমরা দেখেছি যে গ্লোবাল টিভি সহ বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের এই প্রথম আলো ঘটনার পরে হুমকি দেওয়া হয়েছে, টেলিফোন করে, মেসেজ দিয়ে, যে এবং অফিসে গিয়ে হুমকি দেওয়া হয়েছে যে আপনি একে বের করে দেন টেলিভিশন চ্যানেল থেকে, তা না হলে প্রথম আলো ডেইলি স্টারের পরিণতি আপনার চ্যানেলের হবে। এই ব্যাপারগুলো তো একেবারে ঘটেছে এবং এই অভিযোগগুলো আমরা পেয়েছি। যখন আপনি গণমাধ্যমকে নিরাপদ রাখবেন না, তখন যেটা হয়েছে সেটা হচ্ছে গণমাধ্যমের বিপ্লব তৈরি হয়েছে। 11 তারিখ রাতে কি হলো? 11 তারিখের রাতে এমন কি ম্যাসাকার ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো গণমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে এবং হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই এই অভিযোগ করে স্বীকার করেছেন যে গণমাধ্যম একদিনের মধ্যে পল্টি খেয়েছে, গণমাধ্যম একদিনের মধ্যে ইউটার্ন করে ফেলেছে, এবং ইউটার্ন করে তাদের পক্ষে যে গণমাধ্যম ছিল সেই গণমাধ্যম ঠিক নির্বাচনের আগের রাতে তার শেষ খেলাটা খেলে দিয়েছে। গণমাধ্যম যাকে মারে সেই মারার কোনো সাউন্ড হয় না, একেবারে সাউন্ডলেস মার হয়। গণমাধ্যম তার শেষ মারটা দেখিয়ে দিয়েছে 11 তারিখের রাতে, এবং 11 তারিখ রাতে জামাত এনসিপি জোটের সব থেকে বড় ক্ষতিটা হয়েছে, যে ক্ষতি পুষিয়ে নেওয়া আর ভোটের দিন সারা দিন সম্ভব হয়ে তাদের পক্ষে ওঠেনি। কারণ জনগণের কাছে বার্তা চলে গেছে যে এরা সারা দেশে যা শুরু করেছে, এদেরকে যদি আমরা সুযোগ দিই তাহলে এরা ক্ষমতায় গিয়ে না কি করবে। এই বার্তাটা গণমাধ্যম জনগণের কাছে পৌঁছে দিয়েছে মাত্র এক রাতে, এবং এই সর্বশেষ ম্যাসাকারটা গণমাধ্যম যেটা করেছে সেটা গণমাধ্যমের উপরে আপনারা যেভাবে মব তৈরি করেছেন এবং গণমাধ্যমের টুটি চেপে ধরতে চেয়েছেন, ভোটের মধ্যেও নানাভাবে গণমাধ্যমকে হুমকি দিয়েছেন, এবং এরকম হুমকিও দিয়েছেন 12 তারিখের পরে সব দেখে নেওয়া হবে। 12 তারিখের পরে যদি আপনি গণমাধ্যমকে দেখে নিতে চান, তাহলে 11 তারিখের রাতে সেই গণমাধ্যম কি আপনাকে সাপোর্ট করবে? কখনোই করবে না, এবং সেটাই হয়েছে। এবং সর্বশেষ পাশার দানটা উল্টে গেছে মূলত 11 তারিখের রাতে। গত 1.5 বছর ধরে মবতন্ত্রকে প্রতিষ্ঠা করা, এনসিপি জামাতের জোট করা, মবতন্ত্রের মাধ্যমে চাঁদাবাজি সহ চাঁদাবাজির অভিযোগ অন্যদের উপরে করে নিজেরা চাঁদাবাজিতে মত্ত হওয়া, দুর্নীতির সাগরে ভেসে যাওয়া, এবং গণমাধ্যমে সহ বিভিন্ন জায়গায় এবং সর্বশেষ যে প্রথম আলো ডেইলি স্টারে মব, আমার মনে হয় যে এটা একটা শাপে বর হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের এই মবটা আপনাদেরকে চরমভাবে একেবারে কি বলবো, অধঃপতনের সর্বনিম্ন অবস্থানে নিয়ে গেছে, যার ফলে এই নির্বাচনে বিএনপির সঙ্গে আপনারা একদম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। যেখানে বাংলাদেশের মানুষ, আমরা ভাবছিলাম যে এবারের নির্বাচন বিএনপি এবং জামাত জোটের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে খুব বেশি যদি ব্যবধান হয় তাহলে এক পক্ষ পাবে 155 থেকে 60টা, আর একটা পক্ষ পাবে 140 থেকে 45টা, কিন্তু সেটা হয়নি। একেবারে আকাশ পাতাল তফাত হয়েছে। আকাশ পাতাল তফাতের এই নির্বাচনে আপনাদের অর্জন সেই শূন্যর ঘরে থাকলো, যে শূন্যর ঘরে বাংলাদেশের খুব কম নির্বাচনে এরকম ঘটনা ঘটেছে যে রাত 11টার সময় সংবাদ সম্মেলন করে বলতে হয়েছে যে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিলাম, পরাজয় মেনে নিলাম। পরাজয় মেনে না নিলে যে আরেকটা ধাক্কা আপনাদের খেতে হতো, এই যে শেষবেলায় অন্তত এটা বুঝেছেন, এই কারণে আগামীর রাজনীতিটা আপনাদের জন্য একটু সুবিধাজনক হবে। আগামীতে এই ভুলগুলো সংশোধন করে এই মবতন্ত্র কায়েম না করতে চেয়ে জনগণকে আস্থায় নিয়ে যদি রাজনীতিটা করতে পারেন এবং খবরদারি করা, নাম নিয়ে নিয়ে গণমাধ্যমের কথা বলা, অমুক গণমাধ্যমকে দেখে ফেলবো, অমুককে দেখে নেব, অমুককে দেখে নেব। নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেই দিয়েছেন যে আমি জিতি আর না জিতি 12 তারিখের পর মির্জা আব্বাসের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। এখন মির্জা আব্বাস জেতার পরে যদি এরকমটা বলে ফেলেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি কোথায়, একটু ডাকো তো, এক কাপ চা খাই, আপনি কি চা খেতে যাবেন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।